দক্ষিণ কলকাতায় যেখানে আমি থাকি সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে রাফলি 2 ঘন্টা উত্তরের দিকে গেলে আমরা একটা জায়গায় পৌঁছবো যেটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। এবার এই আদি সপ্তগ্রামে আপনি এখন গেলে আপনার মনে হবে যে কোনো সাধারণ ছোট গ্রাম বা টাউনের মতো, সেরকম আলাদা কিছুই নেই, কিন্তু একসময় ছিল। কারণ আদি সপ্তগ্রাম একসময় ছিল বাংলার সব থেকে বড় বন্দরগুলোর মধ্যে একটি এবং ছিল একটি অত্যন্ত সমৃদ্ধ শহর। সেই গল্পই আপনাকে শোনাবো আজকে। নমস্কার, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। জে ক্যাম্পস তার বই হিস্ট্রি অফ দ্য পর্চুগিজ ইন বেঙ্গলে লিখছেন যে কনৌজের রাজা প্রবন্তর ছিল 7 ছেলে। রাজপ্রাসাদের বিলাসবহুল জীবন নিয়ে বীতশ্রদ্ধ হয়ে এই 7 ছেলে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে এমন এক জায়গার খোঁজে যেখানে তারা শান্তিতে ধ্যান করতে পারবে। ত্রিবেণী পৌঁছে তারা তারই কাছে 7টি গ্রামে থেকে যায়। এই 7টি গ্রাম হল বাসুদেবপুর, বাঁশবেড়িয়া, খামারপুর, দেবানন্দপুর, শিবপুর, কৃষ্ণপুর এবং 30 বিঘা। এই 7টি গ্রাম মিলিয়েই তৈরি হয়েছিল সপ্তগ্রাম। সেকালের 30 বিঘা গ্রামকেই আজ আমরা চিনি আদি সপ্তগ্রাম নামে। বাংলায় মুসলমান শাসন শুরু হয় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার মানে বখতিয়ার খিলজিকে দিয়ে, যিনি আন্দাজ 1203 নাগাদ বাংলা আক্রমণ করেন এবং তারপর লক্ষণ সেনকে পরাজিত করেন। তখন দিল্লি সিংহাসনে বসে আছেন মুইজউদ্দিন মোহাম্মদ ইবনে শাম, মানে যাকে আমরা মোহাম্মদ ঘুরি বলি। বাংলা দিল্লির অধীনস্থ হয়ে যায়। তবে বাংলার জল হাওয়ায় বোধহয় বিদ্রোহ আছে। দিল্লি থেকে যাকেই বাংলার শাসক করে পাঠানো হয়, দেখা যায় সেই কয়েকদিন পর দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে, নিজেকে স্বাধীন ঘোষণা করে। আসলে এখন আমাদের দেশ চলে আইনের ভিত্তিতে। আমাদের একটা সংবিধান আছে এবং সবাইকে সেই সংবিধানের গণ্ডির মধ্যে থেকেই কাজ করতে হবে। আজ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছে হলেই সে নিজেকে স্বাধীন বলে ঘোষণা করে দিতে পারে না, কিন্তু তখন পারত এবং করত। যতবার এরম কোনো বিদ্রোহ হতো, দিল্লি থেকে একটা বিরাট সেনাকে পাঠাতে হতো বিদ্রোহ দমন করতে। এবং যারা বাংলায় বসে আছে তারাও জানে যে দিল্লি অনেক দূরে, সেখানে খবর পৌঁছবে, তারপর সেনা পাঠানো হবে, তারপর তারা কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে এখানে আসবে, তারপর যুদ্ধ। এসব হতে অনেক সময় লাগবে এবং সব সময় হয়তো এটা করা সম্ভবও হবে না। কাজেই তারা সেটা সুযোগ নিত। 1225 নাগাদ দিল্লির সুলতান ইলতুৎমিশ বাংলাকে দখল করতে তার ছেলে নাসিরউদ্দিন মেহমুদকে পাঠান। তবে পরবর্তী 100 বছর ধরে খুচরো বিদ্রোহ চলতেই থাকে। তারও 100 বছর পরে গিয়াসউদ্দিন তুগলক বাংলাকে 3টি আলাদা রাজ্যে ভাগ করে দেন। পূর্ববঙ্গের রাজধানী হয় সোনারগাঁ, উত্তরবঙ্গের গৌড় আর দক্ষিণবঙ্গের সপ্তগ্রাম। তবে এবার এই 3 জায়গার শাসক নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দেন। শেষে সপ্তগ্রামের শামসুদ্দিন ইলিয়াস শাহ, গৌড়ের আলাউদ্দিন আলী শাহ আর সোনারগাঁয়ের ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে হারিয়ে 1352 সালে গোটা বাংলার ওপর নিজের আধিপত্য স্থাপন করেন। তবে সপ্তগ্রামের উত্থান এর অনেক আগে থেকেই শুরু হয়েছে। 1298 নাগাদ সপ্তগ্রামের কাছেই ত্রিবেণীতে এসে বসবাস শুরু করেছেন জাফর খান গাজী। ওদিকে 1325 সালে দিল্লি সিংহাসনে বসেন মোহাম্মদ বিন তুগলক, সেই শাসক যিনি ভারতের রাজধানীকে দিল্লি থেকে মহারাষ্ট্রের দৌলতাবাদে নিয়ে যান, যার ফলে একটি বিরাট কেলেঙ্কারি হয়। মোহাম্মদ বিন তুগলক সপ্তগ্রামে একটি মিন্ট মানে টাঁকশাল তৈরি করেন এবং 1328 সাল থেকে সেই টাঁকশাল থেকে টাকা তৈরি হয়ে বেরোতে শুরু করে। মজার ব্যাপার হচ্ছে, দিল্লিতে তখন চলছে রূপোর বিশাল শর্টেজ, অথচ সপ্তগ্রামের টাঁকশাল থেকে দিব্যি রূপোর টাকা তৈরি হয়ে বেরিয়ে চলেছে। আশেপাশে তো রূপোর কোনো খনি নেই। এই রূপো তাহলে আসছে কোথা থেকে? উত্তর হচ্ছে বিদেশি বাণিজ্য থেকে। সপ্তগ্রামের স্বর্ণযুগ শুরু হয়েছিল মৌর্য শাসনকালে, যখন সপ্তগ্রাম একটি বড় বন্দর হয়ে ওঠে যেখানে আন্তর্জাতিক বাণিজ্য হতো। এই অঞ্চলে একাধিক প্রত্নতাত্ত্বিক খননে প্রাচীন রোমের মুদ্রা
বাসনের এবং টাইলসের টুকরো পাওয়া গেছে, যার থেকে এর প্রমাণ পাওয়া যায়। প্রাচীন গ্রিক ভূগোলবিদ টলেমি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে ভারতের একটি মানচিত্র তৈরি করেন। এই মানচিত্রে আমরা দেখতে পাই যে তিনি পালিবোথরা বলে একটি শহরের কথা লিখেছেন, যেটা ছিল পাটালিপুত্র। ট্যামালাইটিস বলে একটি শহরের কথা লিখেছেন, যেটা ছিল তাম্রলিপ্ত। নিজের বই জিওগ্রাফিয়াতে টলেমি আরও একটি শহরের কথা লিখেছেন, যার নাম তিনি দিয়েছিলেন গ্যাঞ্জেস রিজিয়া। এই গ্যাঞ্জেস রিজিয়া চন্দ্রকেতুগড় হতে পারে বা হতে পারে সপ্তগ্রাম। পাল আর সেন আমলেও সপ্তগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় কেন্দ্র ছিল। রূপনারায়ণ নদীতে পলি পড়ে তাম্রলিপ্ততে জাহাজের আনাগোনা বন্ধ হয়ে যাওয়ার পর সপ্তগ্রাম হয়ে যায় পশ্চিমবঙ্গের প্রধান বন্দর। আরব ব্যবসায়ী এবং ভূপর্যটক ইবন খোদার্দবে পাল আমলে সপ্তগ্রামে এসেছিলেন এবং তিনি লিখে গেছেন যে সপ্তগ্রাম থেকে কেনা বাংলার সুতির ধুতি এতই পাতলা হতো যে একটা গোটা ধুতি নাকি একটি আংটির মধ্যে দিয়ে বেরিয়ে যেত। 1350 নাগাদ বিখ্যাত ভূপর্যটক ইবন বতুতা সপ্তগ্রামে আসেন। এখানে থাকতে থাকতেই তিনি জানতে পারেন পূর্ববঙ্গের বিখ্যাত সাধক হজরত শাহজালালের ব্যাপারে এবং তার সঙ্গে দেখা করতে তিনি পূর্ববঙ্গে পাড়ি দেন। ততদিনে সপ্তগ্রাম আঞ্চলিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলায় শুরু হয়েছে ইলিয়াস শাহী শাসন। বাংলা তখন একটি স্বাধীন দেশ। বাংলার সুলতানরা নিজেরা মুসলমান হলেও হিন্দু ধর্মীয় সাহিত্য পছন্দ করতেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তা সমর্থনও করতেন। সমসাময়িক মঙ্গল কাব্যে, বিশেষ করে বিজয়গুপ্তর লেখায় এর প্রমাণ পাওয়া যায়। 1495-96 নাগাদ বিপ্রদাস পিপিলাই লেখেন তার বিখ্যাত মনসা বিজয়, যাকে আমরা চিনি চাঁদ সদাগরের গল্প হিসেবে। গল্পে চাঁদ সদাগর সমুদ্রযাত্রা করেন যে সমস্ত শহরের ধার দিয়ে, তার উল্লেখ আছে। তার মধ্যে রয়েছে গুপ্তিপাড়া, ত্রিবেণী, হুগলি, ভদ্রেশ্বর এবং সপ্তগ্রাম। বিপ্রদাসের বর্ণনা অনুযায়ী সপ্তগ্রাম তখন ছিল একটি অত্যন্ত সমৃদ্ধ শহর, যেখানে ধনী ব্যবসায়ীদের বিশাল বিশাল বাড়ি দেখে তাক লেগে যেত। হোসেন শাহী আমলের শেষ সুলতান গিয়াসউদ্দিন মেহমুদ শাহের শাসনকালে ইউরোপীয়রা প্রথম সপ্তগ্রামে আসে। ইয়াও ডে সিলভেরা ছিলেন প্রথম পর্তুগিজ নাবিক, যিনি বাংলায় এসে পৌঁছন 1512 সালে। সুলতানের সঙ্গে তারা সন্ধি স্থাপন করেন এবং পূর্ববঙ্গের চট্টগ্রামে একটি পর্তুগিজ ঘাঁটি তৈরি হয়। 1537 নাগাদ সুলতানের কাছ থেকে তারা সপ্তগ্রামে আরেকটি ঘাঁটি তৈরি করার অনুমতিও পায়। চট্টগ্রাম যেহেতু বড় বন্দর ছিল, পর্তুগিজরা তার নাম দেয় পোর্তো গ্রান্দে, আর সপ্তগ্রাম হয় পোর্তো পিকেনো। তবে ততদিনে বাংলার পাশেই বিহার প্রদেশে এক নতুন শক্তির উত্থান ঘটেছে। দিল্লির লোধি রাজবংশের শাসনকালে বিহারের খাওয়াসপুর, সাসারাম আর হাজিপুরের জায়গির পেয়েছিলেন সুর উপজাতির এক আফগান। তার ছেলে ফরিদুদ্দিন খান তার জায়গিরের প্রশাসন সামলানোর কাজ দিয়ে শুরু করে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছিল। সেই ফরিদুদ্দিন যখন যুদ্ধে মোগল শাহেনশাহ হুমায়ুনকে হারিয়ে দেয়, তখন তার নাম হয় শের শাহ সুরি। 1538 নাগাদ শের শাহ বাংলা আক্রমণ করেন এবং গিয়াসউদ্দিনকে হারিয়ে রাজধানী গৌড় ধ্বংস করে দেন। চট্টগ্রামের বন্দর হিসেবে গুরুত্বের একটা কারণ ছিল যে গৌড়ে যাওয়ার রাস্তা সেখান থেকেই শুরু হতো, কিন্তু রাজধানী ধ্বংস হয়ে যাওয়ার পর পর্তুগিজরা তাদের ব্যবসা সেখান থেকে সপ্তগ্রামেই সরিয়ে নিয়ে আসে। এদিকে 16 শতাব্দীর শুরু থেকে সপ্তগ্রামে অন্য কিছু সমস্যার ইঙ্গিত আমরা পাই। অনিরুদ্ধ রায় তাঁর বই দি ইন্ডিয়ান ট্রেড অ্যাট দি এশিয়ান ফ্রন্টিয়ারে লিখছেন একটি শিলালিপির কথা। কালো পাথরে লেখা এই শিলালিপি বলছে যে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সপ্তগ্রাম থেকে ত্রিবেণীর দিকে একটি সেতু তৈরি করিয়েছিলেন। এই সেতুর কোনো ধ্বংসাবশেষ আজ আমরা খুঁজে পাই না, তবে এই শিলালিপি থেকে অনিরুদ্ধ রায় আন্দাজ করছেন যে সপ্তগ্রামের শেষ সময় উপস্থিত হয়ে গিয়েছিল। আসলে এই জায়গায় গঙ্গা দুভাগে ভাগ হয়ে যায়। পশ্চিম দিকের প্রবাহকে আজ আমরা জানি সরস্বতী নামে, পূব দিকের প্রবাহ হল ভাগীরথী বা আজকের হুগলি নদী।
ষোড়শ শতাব্দীর শুরু থেকেই সম্ভবত পলি পড়ে সরস্বতীর নাব্যতা কমে আসতে থাকে, আর তার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সরস্বতীতে জলের পরিমাণ কমতে থাকে এবং বেশিরভাগ জল বইতে থাকে হুগলি দিয়ে। যেহেতু ত্রিবেণী এই বাঁকের মুখে এবং সপ্তগ্রাম আরও ভেতরে, তাই বন্দর ত্রিবেণীতে সরিয়ে নিয়ে গেলে বুঝতেই পারছেন সুবিধে হতো। ধীরে ধীরে পর্তুগিজরাও সপ্তগ্রাম বন্দর ব্যবহার করা বন্ধ করে দেয় এবং তাদের বড় জাহাজ হাওড়ার ব্যাতরে নোঙর ফেলতে শুরু করে। সপ্তগ্রামে বড় জাহাজের শেষ উল্লেখ আমরা পাই 1560 সালে ভূপর্যটক সিজার ফেদেরিচির লেখায়। তাঁর 10 বছর পরে যখন ফরাসি ভূপর্যটক ভিনসেন্ট লেব্লাঁ সপ্তগ্রামে যান, তখন তিনি কোনো বড় জাহাজ দেখতে পাননি। তবে 1583 সাল পর্যন্ত ইংরেজ র্যালফ ফিচ লিখছেন যে সপ্তগ্রাম একটি সমৃদ্ধ শহর ছিল। ততদিনে আকবরের মোগল সাম্রাজ্য বাংলা দখল করেছে। 1579 সালে যখন পর্তুগিজরা আকবরের কাছ থেকে ব্যবসার ফরমান জোগাড় করে, তখন তাদের হুগলিতে ঘাঁটি তৈরি করার অনুমতি দেওয়া হয় এবং 1632 নাগাদ মোগল শুল্ক দপ্তরও সপ্তগ্রাম থেকে সরে হুগলিতে চলে আসে। সেদিনের সেই সমৃদ্ধ বন্দরের আজ কি তাহলে কিছুই বাকি নেই? উত্তর প্রায় নেই বললেই চলে। আগেই বলেছিলাম যে বাংলার সুলতানরা নিজেরা মুসলমান হলেও হিন্দু ধর্মের এবং হিন্দু ধর্মীয় সাহিত্যকে সমর্থন করতেন। হুসেন শাহের শাসনকালে বাংলায় শ্রীচৈতন্যর হাত ধরে শুরু হয় গৌড়ীয় বৈষ্ণব আন্দোলন। এতে হুসেন শাহের সমর্থন ছিল। সুলতান নিজে শ্রীচৈতন্যকে সাধক হিসেবে খুবই সম্মানের চোখে দেখতেন এবং চৈতন্য এবং অন্য বৈষ্ণবদের সঙ্গে সুলতানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সুলতানের দরবারে একাধিক বৈষ্ণব উচ্চ পদে কাজও করতেন। কাজেই এতে অবাক হওয়ার কিছুই নেই যে সেই বৈষ্ণব আন্দোলনের কিছু স্মৃতি আজও সপ্তগ্রামে থেকে গেছে। আন্দাজ 1481 নাগাদ আদি সপ্তগ্রামে জন্ম হয় দিবাকর দত্তর। 26 বছর বয়সে তিনি নিত্যানন্দ প্রভুর সংস্পর্শে আসেন, দীক্ষিত হন এবং তার নতুন নাম হয় উদ্ধরণ দত্ত ঠাকুর। 1506-7 নাগাদ যখন বাংলায় দুর্ভিক্ষ হয়, উদ্ধরণ দত্ত ঠাকুর 30 বিঘা জমি নিয়ে ক্ষুধার্ত মানুষের জন্য একটি অন্নসত্র শুরু করেন। এক বিরাট বড় রান্নাঘর এবং গুদামঘর এখানে তৈরি হয়। সেই থেকে নাকি গ্রামের নাম হয় 30 বিঘা। সেই জায়গাতেই আজ রয়েছে আদি সপ্তগ্রাম রেলওয়ে স্টেশন। তবে সেই উদ্ধরণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ আজও দেখা যায়, যদিও সংস্কারের কারণে তার চেহারা খানিক বদলে গেছে। তবে পুরাকীর্তির দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হল সপ্তগ্রামের সৈয়দ জামালউদ্দিনের মসজিদ। বাংলার টেরাকোটা মন্দিরের কথা সবাই জানেন, তবে অনেকেই হয়তো জানেন না যে বাংলার টেরাকোটা মসজিদও হতো এবং সৈয়দ জামালউদ্দিনের মসজিদ তারই একটি উদাহরণ। ইটের তৈরি মসজিদের সামনেই রয়েছে পাথরের ফলকে আরবি ভাষায় তুঘরা হরফে লেখা শিলালিপি। তাতে লেখা রয়েছে যে এই মসজিদটি তৈরি করা হয়েছে সুলতান আবুল মুজফফর নসরত শাহ হোসেন শাহের ছেলের রাজত্বকালে। এই মসজিদটি তৈরি করিয়েছেন আমুলের বাসিন্দা সৈয়দ ফখরুদ্দিন এর ছেলে সৈয়দ জামালউদ্দিন হোসেন 936 হিজরি সালের রমজান মাসে, মানে 1529 খ্রিস্টাব্দের মে মাসে। এই আমুল সম্ভবত ইরানের শহর আমুল। মসজিদের ছাদ অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। ভেতরে এখনো দুটি পাথরের থামের গোড়া দেখা যায়। পশ্চিম দিকের দেওয়ালে 3টি কুলুঙ্গির মতো জিনিস আমরা দেখতে পাই, যেগুলিকে বলা হয় মেহরাব। এগুলো নামাজিকে দেখিয়ে দেয় মক্কার কাবা কোন দিকে আছে, কারণ সেই দিকে মুখ করেই নমাজ পড়তে হবে। মসজিদের দেওয়ালে, মেহরাবে সর্বত্র সূক্ষ্ম টেরাকোটার কাজ আজও দেখা যায়। মসজিদের পাশেই পাথরের বেদির ওপরে রয়েছে 3টি কবর। আন্দাজ করা হয় যে এর মধ্যে একটি মহিলার আর 2টি পুরুষের। ইতিহাসবিদরা আন্দাজ করেন যে এর মধ্যে 2টি সম্ভবত সৈয়দ জামালউদ্দিনের মা এবং বাবা, তৃতীয় জন সম্ভবত তার খোঁজা। কবরের গায়ে হেলান দিয়ে রাখা আছে কালো পাথরে আরও অনেক শিলালিপি। এগুলো সম্ভবত আশেপাশের অন্য মসজিদ থেকে, যেগুলির এখন আর কোনো অস্তিত্ব নেই। মসজিদের বেড়ার বাইরেও একাধিক কবর রয়েছে। সেগুলি সম্ভবত মসজিদের ইমামদের এবং মোতওয়ালিদের, মানে
কেয়ারটেকারদের। লক্ষ্য করার আরেকটি ব্যাপার হলো এই মসজিদের স্থাপত্যশৈলী। আমরা এখন মসজিদ বললে চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে সেটা মোগল স্থাপত্যশৈলীর মসজিদ। তবে সুলতানি আমলে বাংলার নিজস্ব মসজিদ তৈরি করার একটা স্টাইল গড়ে উঠেছিল। এই বাংলা স্টাইলের মসজিদ আপনি আজও দেখতে পাবেন গৌড় বা পান্ডুয়ার মতো জায়গায় বা বাংলার নানা জায়গায় ছড়িয়ে থাকা সুলতানি আমলের মসজিদে। একে বলে বাংলার ক্লোজড টাইপ মস্ক, যা সামনে বড় খোলা দালানের মতো কিছু নেই, যেটা আছে ধরুন দিল্লি জামা মসজিদে বা মুর্শিদাবাদের কাটরা মসজিদে। তাহলে এই ছিল আদি সপ্তগ্রামের ইতিহাস, একেবারে স্টার্ট টু ফিনিশ, রাইজ অ্যান্ড ফল। পুরোটাই আমি আপনাকে গুছিয়ে একটু সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আজকের ভিডিওতে যা যা তথ্যসূত্র ব্যবহার করা হয়েছে, সোর্সেস, সমস্ত আপনি পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশনে, যদি আপনি আরও লেখাপড়া করতে চান বা যদি আপনি আমায় ক্রস চেক করতে চান। এরকম আরও একটি গল্প নিয়ে সামনের শনিবার আমি আবার ফিরে আসব। এবং ইতিহাসে যদি আপনার ইন্টারেস্ট থাকে, বিশেষ করে কলকাতার এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে, তাহলে আমায় ইনস্টাগ্রামে ফলো করবেন আর ইউটিউবে আপনি সাবস্ক্রাইব করবেন টু হাফ প্যান্ট হিস্ট্রি। সামনের শনিবার তাহলে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।